ওয়েলকাম টু আইউপি কেমিস্ট্রি। আইউপি কেমিস্ট্রিতে তোমাদের অভিনন্দন। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং তোমাদের পড়াশোনা খুবই ভালো চলছে। তো আজকে আমি যেটা শুরু করব সেটা হলো স্টুডিও কেমিস্ট্রি। ঠিক আছে, একদম বেসিক থেকে শুরু করব। তো স্টুডিও কেমিস্ট্রি সম্বন্ধে বলি, এটা একটা অর্গানিক কেমিস্ট্রি খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। ঠিক আছে, ধরো জিওসির মতোই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কেন কি অর্গানিকের সমস্ত চ্যাপ্টারই খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এবং একটা আরেকটার সঙ্গে ইন্টার রিলেটেড। ঠিক আছে, কারণ একটা চ্যাপ্টারকে বাদ দিয়ে তুমি কিন্তু অর্গানিক কেমিস্ট্রিতে আগে যেতে পারবে না। কেন পারবে না? কারণ ধরো স্টোরি কেমিস্ট্রির কথাই বলি, স্টোরি কেমিস্ট্রিতে তুমি যদি না পড়ো তাহলে ধরো রিয়াকশন মেকানিজমের কোনো একটা কোশ্চেন দিল, ঠিক আছে, এবং কোনো একটা পার্টিকুলার রিয়াকশন দিল, সেখানে পি অ্যান্ড কিউ দুটো প্রোডাক্ট তৈরি হলো। ঠিক আছে, দিয়ে বললো এই পি অ্যান্ড কিউর মধ্যে কি রিলেশন রয়েছে। ঠিক আছে, তারা একে অপরের এনানসিওমার নাকি ডায়াস্ট্রিওমার নাকি কনস্টিটিউশনাল আইসোমার, কি এরা? ঠিক আছে, তাহলে স্টোইকিওমেট্রি যদি না জানো এবং ডায়াস্ট্রিওমার কি জিনিস, এনানসিওমার কি জিনিস, কনস্টিটিউশনাল আইসোমার কি জিনিস, এগুলো যদি তুমি না জানো তাহলে কিন্তু তুমি সে কোশ্চেনের আনসার করে আসতে পারবে না। আবার ধরো কোনো একটা রিয়াকশন দিয়ে দিল, সেখানে বলে দিল যে একটা প্রোডাক্ট পি তৈরি হলো, ঠিক আছে, এবং তার কনফিগারেশন কি হবে, সেটা আর হবে নাকি এস হবে, ঠিক আছে, সেটা কি করে জানবে? সেটাও তোমাকে কিন্তু ওই স্টুডিও কেমিস্ট্রিতেই জানতে হবে। ঠিক আছে, তাহলে মন দিয়ে সবাই ক্লাসটা দেখো। ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদেরকে বলো। ঠিক আছে, আশা করি ভালো লাগবে। স্টুডিও কেমিস্ট্রি পড়তে গেলে তোমাকে প্রথমে যেটা পড়তে হবে সেটা হলো আইসোমার কি জিনিস। ঠিক আছে, আচ্ছা টপিকের নাম লিখে দিই, স্টিরিও কেমিস্ট্রি। ঠিক আছে, আচ্ছা স্টিরিও কেমিস্ট্রির জন্য আমার প্রথমে যেটা দরকার পড়বে সেটা হলো আইসোমার। না, এই আইসোমার কি জিনিস? আইসোমার হলো তোমার মলিকুলার ফর্মুলা সেম, ঠিক আছে, কিন্তু তাদের কি হবে না ফিজিক্যাল এবং কেমিক্যাল যে প্রপার্টি রয়েছে, ঠিক আছে, সেগুলো আলাদা। হ্যাঁ, তারা হলো আইসোমার। ডেফিনিশনটা একটু লিখে দিই। এমএ মানে হচ্ছে তোমার মলিকুলার ফর্মুলা। ঠিক আছে, মলিকুলার ফর্মুলা সেম বাট দেয়ার physical and chemical properties are different। ঠিক আছে, কেমন? ধরো C6H12 একটা মলিকুলার ফর্মুলা দেওয়া আছে, ঠিক আছে, এটা একটা মলিকুলার ফর্মুলা দেওয়া আছে, ঠিক আছে। এইবার এটা কি? এটা কিন্তু বেঞ্জিন নয়, এটা সাইক্লোহেক্সেন। ঠিক আছে, এর মলিকুলার ফর্মুলা C6H12। ঠিক আছে, আচ্ছা আরো একটা ধরো 1 2 3 4 5 6, ঠিক আছে, C6H12 এরা কিন্তু মলিকুলার ফর্মুলা C6H12। ঠিক আছে, দুজনেরই মলিকুলার ফর্মুলা কিন্তু সেম, কিন্তু এর যে ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি এবং এর যে ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি তা কিন্তু আলাদা দুজনের। ঠিক আছে, এবং এই যে ফিজিক্যাল এবং কেমিক্যাল প্রপার্টি যেহেতু আলাদা এবং তাদের মলিকুলার ফর্মুলা যেহেতু সেম, এজন্য এরা কিন্তু একে অপরের আইসোমার। এবার আইসোমার বিভিন্ন ধরনের আছে, ঠিক আছে, তো আইসোমারের যে প্রকারভেদ সেটা কি কি রয়েছে সেটা আমরা একবার দেখব। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা যেটা শুরু করব এখন, টাইপ অফ আইসোমার। আইসোমারের কি কি টাইপ রয়েছে? ঠিক আছে, টাইপ অফ আইসোমার। ঠিক আছে, এই টাইপ অফ আইসোমারের প্রথমে যেটা আছে সেটা হলো তোমার কনস্টিটিউশনাল আইসোমার। ঠিক আছে, কনস্টিটিউশনাল আইসোমার এবং স্টিরিও আইসোমার। ঠিক আছে,
এই কনস্টিটিউশনাল আইসোমার কি জিনিস এবং এই যে স্টেরিও আইসোমার কি জিনিস সেগুলো আমরা একে একে দেখি এবার, ঠিক আছে। কনস্টিটিউশনাল আইসোমার কারা না, কনস্টিটিউশনাল আইসোমার তারাই যাদের তোমার মলিকুলার ফর্মুলা সেম, ঠিক আছে, কিন্তু বাট বন্ড কানেক্টিভিটি ইজ ডিফারেন্ট, ঠিক আছে। কেমন না, মলিকুলার ফর্মুলা সেম। প্রথমে তোমাকে যেটা দেখালাম আমি সাইক্লোহেক্সেন এবং 1 2 3 4 5 6, ঠিক আছে, C6H12 C6H12, ঠিক আছে। দেখো মলিকুলার ফর্মুলা এরও যা, কিন্তু বন্ড কানেক্টিভিটি এই সাইক্লিক, দিস ইজ অ্যাসাইক্লিক, ঠিক আছে। আচ্ছা আবার দেখো 2 3 4 5 6, আচ্ছা এটার কিন্তু মলিকুলার ফর্মুলা সেম, কিন্তু বন্ড কানেক্টিভিটি কি ডিফারেন্ট। দেখো ডাবল বন্ড এখানে আছে আর এটা ডাবল বন্ড এখানে আছে, ঠিক আছে। আচ্ছা আবার দেখো 1 2 3 4 5 6, ঠিক আছে। এখানেও দেখো এরও কিন্তু মলিকুলার ফর্মুলা C6H12, ঠিক আছে, কিন্তু এরও বন্ডের কানেক্টিভিটি সেটা কিন্তু আলাদা। দেখো প্রত্যেকের কিন্তু 6টা করে কার্বন 12টা করে হাইড্রোজেন আছে, ঠিক আছে। আবার দেখো C6H12, এটারও কিন্তু 6টা কার্বন এবং 12টা হাইড্রোজেন আছে। মনে দেখো 1 2 3 4 5 6, 6টা কার্বন হলো, 3 হাইড্রোজেন দেখো এবার 3 3 6 আর 2 8 8, এখানে একটা আছে 9, এখানে একটা আছে 10, এখানে দুটো আছে 12 হলো। দেখো প্রত্যেকের কিন্তু বন্ডের কানেক্টিভিটি আলাদা, কিন্তু তাদের প্রত্যেকের কিন্তু মলিকুলার ফর্মুলা সেম। সুতরাং এরা কিন্তু একে অপরের কি কনস্টিটিউশনাল আইসোমার। আচ্ছা স্টেরিও আইসোমার কি জিনিস না, স্টেরিও আইসোমারের কি হচ্ছে, এখানে বন্ড কানেক্টিভিটি সেম, বন্ড কানেক্টিভিটি ইজ সেম, বাট আলাদা কি না, ARRANGE, arrangement of atom in space is different। মানে কি, মানে দেখো এক্ষেত্রে বন্ডের কানেক্টিভিটি সেম থাকবে। সাপোজ কার্বন, আমরা জানি কার্বনের কি 4টে ভ্যালেন্সি, ঠিক আছে। এখানে ধরো ক্লোরিন ফ্লোরিন ব্রোমিন এবং H, ঠিক আছে। দেখো এখানে বন্ডের কানেক্টিভিটি একে অপরের সেম দেখাচ্ছি। এখানে আছে ফ্লোরিন, এখানে করলাম ক্লোরিন, এখানে করলাম হাইড্রোজেন। দেখো দুজনের কি বন্ডের কানেক্টিভিটি সেম, কিন্তু তাদের যে 3D স্পেসে তাদের যে অ্যারেঞ্জমেন্ট সেটা কিন্তু আলাদা। কেমন দেখো এখানে বিলো দা প্লেন কি আছে, ক্লোরিন আছে, ঠিক আছে। এখানে অ্যাবভ দা প্লেন কিন্তু ক্লোরিন আছে, ঠিক আছে। সুতরাং এরা কিন্তু একে অপরের স্টেরিও আইসোমার, ঠিক আছে। আচ্ছা এরপরে স্টেরিও আইসোমারে আরো যে প্রকারভেদ রয়েছে সেটা আমি, এটা বোর্ডটা না মিটালে আমি বোঝাতে পারবো না, ঠিক আছে। তো বোর্ডটা আমি মুছে দিই। আচ্ছা এখানে
আমার ছিল টাইপ অফ আইসোমার, ঠিক আছে। এদিকে ছিল কনস্টিটিউশনাল আইসোমার, কনস্টিটিউশনাল আইসোমার, ঠিক আছে। এদিকে ছিল স্টুডিও আইসোমার, ঠিক আছে। স্টুডিও আইসোমার কি জিনিস জানলাম আমরা। এবার স্টুডিও আইসোমারের আবার দুটো ভাগ রয়েছে, কি কি? কনফিগারেশনাল স্টুডিও আইসোমার, ঠিক আছে। কনফিগারেশনাল স্টুডিও আইসোমার কি কি আছে সেগুলো আমি বলছি, এবং আরো যেটা রয়েছে সেটা হচ্ছে কনফরমেশনাল আইসোমার, ঠিক আছে। প্রথমে ফ্লো চার্টটা আমি বানিয়ে নিই, তারপরে তোমাকে পরপর বলছি আমি, ঠিক আছে। আচ্ছা, কনফিগারেশনাল স্টুডিও আইসোমারের মধ্যে কি কি আবার রয়েছে? এটা এখানে রয়েছে তোমার ডায়াস্টিওমার এবং এনানসিওমার। আচ্ছা, কনফরমেশনাল স্টুডিও আইসোমারের মধ্যে কি রয়েছে না, এর মধ্যে আবার দুটো ভাগ রয়েছে, ঠিক আছে। কি কি? এখানে রয়েছে তোমার ইক্লিপসড এবং স্ট্যাগার্ড, স্ট্যাগার্ড, ঠিক আছে। আচ্ছা, স্টুডিও আইসোমারের যে ভাগগুলো আমরা পড়লাম সেখানে ছিল কি কি না, একটা ছিল কনফিগারেশনাল স্টুডিও আইসোমার এবং আরেকটা ছিল কনফরমেশনাল স্টুডিও আইসোমার। হ্যাঁ, কনফিগারেশনাল এন্ড কনফরমেশনাল, এরা দুটো কিন্তু স্টুডিও আইসোমার, ঠিক আছে। এবং এর যে ভাগ রয়েছিল তার মধ্যে ছিল, এটাকে এইভাবে লিখি, এনানসিওমার এবং ডায়াস্টিওমার। এর মধ্যে কি কি ছিল? এর মধ্যে ছিল তোমার ইক্লিপসড এন্ড স্ট্যাগার্ড, ঠিক আছে। আচ্ছা, এনানসিওমার কি জিনিস না, এনানসিওমার হলো সে সমস্ত স্টুডিও আইসোমার যাদের মধ্যে নন সুপার ইম্পোজিবল মিরর ইমেজ থাকবে। এটা কি জিনিস? ধরো একটা মলিকুল, ঠিক আছে, এখানে হাইড্রোজেন, ঠিক আছে, অ্যাবভ দ্য প্লেন, এটার মানে হচ্ছে বিলো দ্য প্লেন, এটার মানে হচ্ছে অ্যাবভ দ্য প্লেন, ঠিক আছে। ফ্লোরিন এবং ব্রোমিন, ঠিক আছে। আচ্ছা, এইটা মিরর, নন সুপার ইম্পোজিবল মিরর ইমেজ মানে কি না, যদি এই মলিকুলটার একটা মিরর ইমেজ পাই তাহলে এইটাকে যদি অ্যাজ ইট ইজ বসিয়ে দিতে পারি তাহলে হচ্ছে সুপার ইম্পোজিবল, ঠিক আছে। সুপার ইম্পোজিবল হলে কিন্তু তোমার সেটা এনানসিওমার নয়। নন সুপার ইম্পোজিবল মিরর ইমেজ মানে এটাকে যদি এর উপর বসাই তাহলে এক্স্যাক্টলি ম্যাচ করবে না, ঠিক আছে। কিন্তু মিরর ইমেজটা কেমন হবে দেখো, এটা একটা কাইরাল মলিকুল, ঠিক আছে। এই কার্বন হচ্ছে কাইরাল, যেহেতু এর চারটে সাবস্টিটিউয়েন্ট আলাদা আলাদা রয়েছে, ঠিক আছে, এই জন্য এটা হচ্ছে তোমার কাইরাল মলিকুল। এবং এর যে মিরর ইমেজ আমি পাবো সেটা হবে, এই হাইড্রোজেন কোথায় পাবো আমরা? এখানে, তাই তো। আচ্ছা, এই ক্লোরিন কোথায় পাবো আমরা? এখানে। আচ্ছা, এই ফ্লোরিন আমরা এখানে পাবো। আয়না বসিয়ে দেখবে, এখানে আয়না বসাও, দেখো এর যে রিফ্লেকশন সেটা এটা, এর যে রিফ্লেকশন এটা, এটা রিফ্লেকশন এটা, ঠিক আছে, এটা রিফ্লেকশন এটা, এবং এই ফ্লোরিনের রিফ্লেকশন
এইটা, ঠিক আছে? এটাকে বলে নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ। এই যে রিলেশনশিপ, ঠিক আছে, এটার মধ্যে যার মধ্যে থাকবে তারা একে অপরের কি হবে, এনহান্সিওমার, ঠিক আছে? আচ্ছা, ডায়াস্টিওমার কারা না, ডায়াস্টিওমার হচ্ছে, আচ্ছা এটাকে আমি একটু মিটিয়ে দিই, হ্যাঁ, ডায়াস্টিওমার আগে বুঝিয়ে দিই। আচ্ছা, ডায়াস্টিওমার মানে কি? ডায়াস্টিওমারের মধ্যে তোমার মিরর ইমেজ রিলেশনশিপ থাকবে না। মানে কি, এখানে যেমন নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ পাচ্ছি এবং এরা একে অপরের এনহান্সিওমার বলছি, অর্থাৎ এটার কনফিগারেশন যদি আর হয় তাহলে এটা হবে এস, ঠিক আছে? বা এটা যদি এস হয় তাহলে এটা হবে আর, ঠিক আছে? এই যে আর এস যে নোমেনক্লেচার, ঠিক আছে, এটা আমি শেখাবো, হ্যাঁ, এটা পরের দিকে তোমাদের শেখাবো, হ্যাঁ, যে এগুলোকে বেসিক্যালি প্রায়োরিটি অর্ডার দিয়ে, ঠিক আছে, সেটা ক্লকওয়াইজ হলে আর হবে এবং অ্যান্টি ক্লকওয়াইজ যদি হয় তাহলে এস হবে এবং সেটা লোয়েস্ট প্রায়োরিটি গ্রুপের উপর নির্ভর করে হবে, সেটা আমি বলবো পরে, ঠিক আছে? তো এটা জেনে রাখো যে এনহান্সিওমারের যে মিরর ইমেজ পাবো আমরা, ঠিক আছে, এটা যদি আর হয় তাহলে এটা এস পাবো আমরা, ঠিক আছে? বা এটা যদি এস পাই তাহলে ওটা আর পাবো। আচ্ছা, এখানে দেখো ডায়াস্টিওমার কি না, ডায়াস্টিওমারের মধ্যে হচ্ছে তোমার কোনো মিরর ইমেজ রিলেশনশিপ থাকবে না, ঠিক আছে? ধরো কোনো একটা মলিকিউল, ধরো এরকম একটা মলিকিউল, ঠিক আছে, এটা আর, এটা ধরো আর ড্যাশ, ঠিক আছে? একইভাবে এটা আর, এটা কিন্তু আর ড্যাশ, ঠিক আছে? এরা কিন্তু একে অপরের, ঠিক আছে, ডায়াস্টিওমার, ঠিক আছে, কারণ এদের মধ্যে কোনো মিরর ইমেজ রিলেশনশিপ নেই, ঠিক আছে? আচ্ছা, আবার দেখো তোমরা ইজেড নোমেনক্লেচার যদি পড়ে থাকো তাহলে বুঝতে পারবে, ঠিক আছে? ঠিক আছে, আর কি সি ডবল ওয়ান সি, এখানে যে গ্রুপ সেই গ্রুপে দিলাম, এখানে আমি সিএস দিয়ে দিলাম, এখানে এইচ দিলাম, এখানে এইচ দিলাম, ঠিক আছে? এটা কি, এটা হচ্ছে তোমার জেড, এটা হচ্ছে ই। আচ্ছা, ইজেড নোমেনক্লেচার কিভাবে করানো হয় সেটাও আমি তোমাদের দেখাবো, ঠিক আছে? আচ্ছা, যদি দেখো এইদিকে হাইস্ট প্রায়োরিটি গ্রুপ ই, জেড মানে ধরে নাও লাইক কার মতো, সিস, ঠিক আছে, এবং ই ফর ট্রান্স, কিন্তু এরা ট্রান্স আলাদা জিনিস, হ্যাঁ, আর ই আলাদা জিনিস, তো মনে রাখার সুবিধার্থে জেড মানে হচ্ছে সিস, ঠিক আছে, ই মানে হচ্ছে ট্রান্স, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। এবং এরা একে অপরের কি, ডায়াস্টিওমার, এবং এদের মধ্যে কোনো মিরর ইমেজ রিলেশনশিপ নেই। আচ্ছা, এবার ধরো তোমাকে দুটো মলিকুল দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? ধরো তোমাকে এ এন্ড বি দুটো মলিকুল দিয়ে দেওয়া হলো, ঠিক আছে? তাদের মধ্যে যে পসিবল রিলেশনশিপ কি হবে, হ্যাঁ, কেমন করে বার করবে, ঠিক আছে? তাহলে এটার জন্য আমাকে প্রথমে আমি এতক্ষণ পর্যন্ত যা শিখলাম তার বেসিসে কিভাবে স্টেপ বাই স্টেপ, হ্যাঁ, আমরা অ্যানালিসিস করব সেটা একবার দেখি, ঠিক আছে? তাহলে রিলেশনশিপ বিটুইন টু মলিকুল, এটা হচ্ছে পসিবল লিখি তাহলে ভালো হবে, POSSI, পসিবল রিলেশনশিপ বিটুইন টু মলিকুল, হ্যাঁ, সেটা কিভাবে বার করব আমরা সেটা দেখে নিই, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাকে প্রথমে জিজ্ঞেস করতে হবে, কি প্রশ্ন জিজ্ঞেস করতে হবে না, এ এন্ড বি যে মলিকুল রয়েছে তাদের কি মলিকুলার ফর্মুলা সেম? তাহলে যদি ইয়েস হয় তাহলে কি হবে এবং যদি নো হয় তাহলে কি হয় সেটা আমরা দেখি, ঠিক আছে? তাহলে এ এন্ড বি এর জন্য আমরা প্রশ্ন প্রথমে কি করছি না, ইজ
দেয়ার সেম কি মলিকুলার ফর্মুলা। মলিকুলার ফর্মুলাটা আমি MF লিখছি, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এখানে ইয়েস অর নো হতে পারে, ঠিক আছে। যদি ইয়েস হয়, ধরো এখানে বললো যে নো, ঠিক আছে। মলিকুলার ফর্মুলা যদি সেম না হয় তাহলে এরা কিন্তু একে অপরের কি আইসোমারি না। আমরা আগে দেখলাম মলিকুলার ফর্মুলা সেম হতে হবে, বন্ড কানেক্টিভিটি যদি সেম থাকে, বন্ড কানেক্টিভিটি যদি ডিফারেন্ট হয় তাহলে কি কি হবে আমরা আগে দেখেছি। এবার আমরা কি করছি, জাজ করছি দুটো মলিকুলকে নিয়ে, ঠিক আছে, যে এদের মধ্যে কি পসিবল রিলেশনশিপ রয়েছে। তার জন্য আমাকে প্রথমে এ আর বি কে প্রশ্ন করতে হচ্ছে কি এদের কি মলিকুলার ফর্মুলা সেম। যদি সেম হয়, ঠিক আছে, যদি ইয়েস হয় তাহলে এরা কিন্তু কি একে অপরের আইসোমার, ঠিক আছে। আর যদি নো হয় তাহলে এরা কিন্তু একে অপরের কি নন আইসোমার, ঠিক আছে। আচ্ছা, এই যে আইসোমার আমরা পেলাম, এইবার আইসোমারের জন্য আমি একে কি প্রশ্ন করছি যে ইজ দেয়ার বন্ড কানেক্টিভিটি সেম। আচ্ছা, এই যে আইসোমার আমরা পেলাম, ঠিক আছে, এ আর বি একে অপরের যে আইসোমার পেলাম, এদের কি বন্ড কানেক্টিভিটি সেম, অর্থাৎ এর যে সমস্ত বন্ডগুলো রয়েছে বি এরও কি সেই সমস্ত বন্ড কানেক্টিভিটি রয়েছে। যদি ইয়েস হয় তাহলে কি হবে, আর যদি না হয়, নো হয়, তাহলে কি হবে আমরা সেটা দেখি। যদি বন্ড কানেক্টিভিটি সেম না হয়, যদি সেম না হয় তাহলে আমরা সেটাকে কি বলেছি, মলিকুলার ফর্মুলা সেম কিন্তু বন্ড কানেক্টিভিটি ডিফারেন্ট। এটাকে আমরা কি বলেছি, এটাকে আমরা বলেছি কনস্টিটিউশনাল আইসোমার, তাই তো। তাহলে যদি বন্ড কানেক্টিভিটি সেম না হয় তাহলে এরা হলো কনস্টিটিউশনাল আইসোমার, ঠিক আছে। আচ্ছা, এখানে বন্ড কানেক্টিভিটি যদি সেম হয়, ঠিক আছে, যদি বন্ড কানেক্টিভিটি সেম হয় এবং তাদের মধ্যে যদি স্পেশাল 3D অ্যারেঞ্জমেন্ট যদি ডিফারেন্ট হয় তাহলে কিন্তু এরা কিন্তু কি হবে, স্টেরিও আইসোমার হবে। আচ্ছা, ইজ দ্য কানেক্টিভিটি সেম আইসোমার, এটা কনস্টিটিউশনাল আইসোমার। যদি কানেক্টিভিটি সেম হয় তাহলে এরা হলো স্টেরিও আইসোমার, ঠিক আছে, বোঝা যাচ্ছে তো। স্টেরিও আইসোমার হলো। এবার স্টেরিও আইসোমারেরও আমরা কি দেখেছিলাম, ভাগ দেখেছিলাম। সেখানে কি কি ছিল, সেখানে ছিল এনানসিওমার এবং ডায়াস্টিওমার। আচ্ছা, এই স্টেরিও আইসোমার যদি স্টেরিও আইসোমার হয় তাহলে এই স্টেরিও আইসোমার যদি হয় তাহলে এটাকে আমরা কি প্রশ্ন করব যে ইজ দেয়ার মিরর ইমেজ রিলেশনশিপ, এখানে কি মিরর ইমেজ রিলেশনশিপ রয়েছে। যদি মিরর ইমেজ রিলেশনশিপ থাকে তাহলে এরা কি এনানসিওমার। যদি মিরর ইমেজ রিলেশনশিপ না থাকে তাহলে কি হবে, ডায়াস্টিওমার। আচ্ছা, তাহলে এখানে আমরা প্রশ্ন করছি ইজ দেয়ার মিরর ইমেজ রিলেশনশিপ রয়েছে। যদি ইয়েস হয় তাহলে কি হবে, মিরর ইমেজ রিলেশনশিপ যদি থাকে তাহলে তারা কিন্তু একে অপরের কি এনানসিওমার, ঠিক আছে। আর যদি মিরর ইমেজ রিলেশনশিপ না থাকে তাহলে তারা একে অপরের ডায়াস্টিওমার, ঠিক আছে। এটা হলো এই যে আইসোমারের নিরিখে আমি কিভাবে একে অপরকে মানে আইসোলেট করছি, হ্যাঁ, তার যে প্রশ্ন স্টেপ বাই স্টেপ কিভাবে করলে আমরা বলবো, সেটা থেকে আমরা এ এন্ড বি একে অপরের কি আইসোমার সেটা আমরা জানতে পারবো, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলি
তোমাদের বলতে আমি ভুলে গেছি, হ্যাঁ, সেটা হলো যে এই যে কনস্টিটিউশনাল আইসোমার এবং কনফরমেশনাল আইসোমার, ঠিক আছে, এটা কিন্তু স্টুডিও আইসোমারের ভাগ, হ্যাঁ, কনফরমেশনাল স্টিরিও আইসোমার এবং কনফিগারেশনাল স্টিরিও আইসোমার। হাতের লেখা বোঝা যাচ্ছে তো নাকি? হাতের লেখা খুবই খারাপ, ডোন্ট মাইন্ড, একটু কষ্ট করে বুঝো, হ্যাঁ। কনফরমেশনাল আইসোমারের মধ্যে আমরা একটা জিনিস জানি যে এর যে এনার্জি ব্যারিয়ার, ঠিক আছে, এনার্জি ব্যারিয়ার খুব লো হয়। এনার্জি ব্যারিয়ার কি জিনিস না, ধরো এখানে লিখে দিই লো এনার্জি, এনার্জি ডিএ, লো এনার্জি ব্যারিয়ার, ঠিক আছে। কারণ লো এনার্জি ব্যারিয়ার এই কারণেই হয় কারণ তোমার যে বন্ডের যে রোটেশন, কারণ এরা একেবারে সমান যদি সিঙ্গেল বন্ড দ্বারা মানে সিগমা বন্ড দ্বারা কানেক্টেড থাকে তাহলে সিঙ্গেল বন্ড রোটেশন পসিবল, ঠিক আছে। এই জন্য এদের যে এনার্জি ব্যারিয়ার সেটা লো হয়। এবং এই যে কনফরমেশনাল যে স্টুডিও আইসোমার ছিল, হ্যাঁ, তার যে ভাগ ছিল কি কি না, একটা ছিল ইক্লিপসড এবং একটা ছিল স্ট্যাগার্ড, ইক্লিপসড এবং স্ট্যাগার্ড, ঠিক আছে। এই ইক্লিপস এবং স্ট্যাগার্ড কি জিনিস সেটা আমি বলে নিই আগে, ঠিক আছে। ধরো এই যে কনফরমেশনাল স্টুডিও আইসোমার আছে, সেটা ধরো সাপোজ ইথেন, ঠিক আছে, ঠিক আছে। এই যে ইথেন রয়েছে, এই ইথেনে যদি আমরা ইক্লিপস এবং স্ট্যাগার্ড হলো, এইটা হলো তোমার এখানে ছোট করে করে দিই, ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ইক্লিপসড, ঠিক আছে, ইক্লিপসড ইথেন, ঠিক আছে। এই যে দুটো কার্বন আছে তার জন্য কি ইথেন, একটা কার্বন থাকলে কি মিথেন, দুটো কার্বন থাকলে ইথেন, তিনটে হলো প্রোপেন, চারটে হলো বিউটেন, হ্যাঁ, এভাবে পরপরটা চলতে থাকবে, ঠিক আছে। এই যে সিঙ্গেল বন্ড, এই সিঙ্গেল বন্ড রোটেশন কিন্তু পসিবল, দেখতে পাচ্ছ তো, দেখা যাচ্ছে। এই যে সিঙ্গেল বন্ড রোটেশন, এই যে সিঙ্গেল বন্ড ধরো, হ্যাঁ, এই বন্ড কিন্তু রোটেশন পসিবল, ঠিক আছে। এবং এই রোটেশনের জন্য বেশি এনার্জি দরকার হয় না, ঠিক আছে। এই জন্য এই যে এনার্জি ব্যারিয়ার সেটা কিন্তু লো হয়, ঠিক আছে। আর এই যে কনফরমেশন সেটা হচ্ছে তোমার কি ইক্লিপসড। আচ্ছা, স্ট্যাগারটা কেমন? এইটা ধরো, এটা তোমরা জানবে তোমার ওয়েস্ট ড্যাশ, ঠিক আছে, তারপরে নিউম্যান, সহর্স, এই যে ইয়েগুলো রয়েছে, প্রজেকশনগুলো রয়েছে, সেগুলো তোমার পরবর্তীকালে আলোচনা করা হবে, ঠিক আছে। তো ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ঠিক আছে। এইটা হলো ইক্লিপস এবং স্ট্যাগার্ড কোনটা না, এই যে বন্ডটা রয়েছে এই সিঙ্গেল বন্ডটাকে আমি এইভাবে রোটেশন করছি, ঠিক আছে। দেখো এখানে যেমন এটা উল্টো ওয়াই হয়ে আছে, দেখো উল্টো ওয়াই, তো বন্ডকে রোটেশন করলাম, দিয়ে আমি এই যে পোরশনটা, এই পোরশনটাকে আমি রোটেশন করে ঘুরিয়ে দিলাম, দেখি এদিকে তো সোজা ওয়াই হয়ে গেল, ঠিক আছে। এইচ এইচ এইচ, এই যে এইটা কি হলো স্ট্যাগার্ড হয়ে গেল, ঠিক আছে। তোমরা তো ক্লাস 11 কি 12 ছিল, ঠিক আছে, গস বিউটেন ইন্টারঅ্যাকশন এসব পড়েছো তো, এগুলো আমি পরবর্তীকালে আলোচনা করব, এখন ঘাবড়ে যাওয়ার কিছু নেই, ঠিক আছে, এটা দেখে রাখো শুধু, হ্যাঁ। এইটাকে বলছে স্ট্যাগার্ড এবং এটাকে বলছে ইক্লিপস, ঠিক আছে। আচ্ছা, আর যে কনফিগারেশনাল যেটা বললাম, কনফিগারেশনালে এনার্জি ব্যারিয়ার কি হয়, এনার্জি ব্যারিয়ার হাই হয়। কারণ কি, কারণ এখানে বন্ড রোটেশনের মাধ্যমে কিন্তু তোমার কনফিগারেশনাল স্টুডিও আইসোমার সম্ভব নয়, ঠিক আছে। কারণ এখানে বন্ড ব্রেকের প্রয়োজন হয়। ধরো একটা মলিকিউল যেমন
এটা আছে, এটাকে কিন্তু আমরা রোটেশন করে এটা কিন্তু আমরা রোটেশন করে এটা করতে পারবো না, ঠিক আছে? কারণ এই যে বন্ড আছে ফ্লোরিন বন্ড, এই ফ্লোরিন বন্ডকে দেখো ড্যাশে আছে, এটাকে ভেঙে এনে এটাকে লাগাতে হবে, ঠিক আছে? এই জন্য এনার্জি ব্যারিয়ার যেটা আছে সেটা হাই দরকার। এই দুটো কথাই আমার বলা ছিল, ঠিক আছে? যে কনফর্মেশনাল স্টুডিও আইসোমারের জন্য লো এনার্জি ব্যারিয়ার থাকে এবং কনফিগারেশনাল যে স্টুডিও আইসোমার রয়েছে তার জন্য এনার্জি ব্যারিয়ার হাই থাকে, ঠিক আছে? কারণ এখানে বন্ড ব্রেকিং প্রয়োজন হয়, ঠিক আছে? আচ্ছা, এটা গেল আইসোমার পোরশন। এরপরে আমি যেটা শুরু করব সেটা হলো স্টিরিওকেমিস্ট্রির দিকে আস্তে আস্তে আমি যাচ্ছি, ঠিক আছে? এবার আমরা যেটা দেখব সেটা হলো অপটিক্যাল অ্যাক্টিভিটি, ঠিক আছে? মানে স্টিরিওকেমিস্ট্রির গোড়ার কথা আর কি। অপটিক্যাল অ্যাক্টিভিটি, না অপটিক্যাল অ্যাক্টিভিটি কি জিনিস? না অপটিক্যাল অ্যাক্টিভিটি হলো একটা মলিকুলার কি প্রপার্টি, ঠিক আছে? সেই প্রপার্টিটা দেখে আমরা বুঝতে পারবো যে মলিকুলটা অপটিক্যালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, ঠিক আছে? তাহলে এটার জন্য আমাকে কি করতে হবে? এটার জন্য আমাকে দুটো অ্যাপ্রোচ দেখতে হবে। একটা কি এক্সপেরিমেন্টাল আর একটা কি থিওরিটিক্যাল। এক্সপেরিমেন্টাল এবং একটা কি থিওরিটিক্যাল, ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্সপেরিমেন্টালি কিভাবে দেখবো আমরা যে একটা মলিকুল অপটিক্যালি অ্যাক্টিভ নাকি ইনঅ্যাক্টিভ, ঠিক আছে? তার জন্য আমরা কি করব? একটা লাইট সোর্স, ঠিক আছে? ধরো সূর্য, ঠিক আছে? একটা লাইট সোর্স, ঠিক আছে? এখান থেকে তোমার চারিদিকে মানে কি অল ডাইরেকশনে তোমার কি হচ্ছে? লাইট যাচ্ছে, তাই তো? আচ্ছা, এই চারিদিকে যে লাইট যাচ্ছে তার জন্য একটা আমি কি করলাম? একটা পোলারাইজার দিয়ে দিলাম, ঠিক আছে? এই পোলারাইজার দিলে কি হবে? এই পোলারাইজার দিলে একটা প্লেন পোলারাইজড লাইট যদি পাস করি আমরা সলিউশনের মধ্যে দিয়ে, তাহলে একটা পোলারাইজার দিলে কি হবে? না পোলারাইজার দিলে যে চারিদিকে যে ইয়ার ডিস্ট্রিবিউশনটা হচ্ছিল সেটা একটা পার্টিকুলার দিকে অসিলেট হবে। ধরো এর যে সোর্স, এই সোর্সের যে লাইট সেটা কিন্তু চারিদিকে অসিলেট হচ্ছে, কিন্তু যখনই আমি পোলারাইজার দিয়ে দিলাম, দিয়ে ধরো দেখা গেল যে এই যে লাইট, ঠিক আছে, এই যে লাইট এটা একটা পার্টিকুলার ডাইরেকশনে অসিলেট হচ্ছে, ঠিক আছে? সেই ডাইরেকশনটা ধরে নিলাম আমরা এটা, এই ডাইরেকশনে অসিলেট করছে, ঠিক আছে? আচ্ছা, এইবার এটাকে বলছে প্লেন পোলারাইজড লাইট, ঠিক আছে? যখন এই প্লেন পোলারাইজড লাইট আমি একটা মলিকুল নিলাম, ঠিক আছে? যে মলিকুলের আমি অপটিক্যাল অ্যাক্টিভিটি চেক করব, ঠিক আছে? সেটাকে আমরা নিলাম, ঠিক আছে? তাহলে এটা কি? এখানে আমরা যে যার অপটিক্যাল অ্যাক্টিভিটি মেজার করছি সেই এক্সপেরিমেন্টাল যে সলিউশন সেটা নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে আছে সলিউট প্লাস সলভেন্ট। সলিউটটা কি? সলিউটটা হচ্ছে যে মলিকুলটা অপটিক্যাল অ্যাক্টিভিটি চেক করছি সেটা হচ্ছে সেই সলিউট। এর মধ্যে দিয়ে আমরা যখন প্লেন পোলারাইজড লাইট, পিপিএল মানে হচ্ছে প্লেন পোলারাইজড লাইট, যে লাইটের অসিলেশন একটা পার্টিকুলার একদিকেই হবে, ঠিক আছে? সে লাইট পাস করলাম, সে লাইট পাস করে আমরা দেখতে পেলাম কি? দেখতে পেলাম না, দেখতে পেলাম
যে এই যে অসিলেশনটা যে উপর নিচ করে অসিলেট হচ্ছে সেই অসিলেশনটা এই সলিউশনের মধ্যে দিয়ে যাওয়ার পরেও অসিলেশনটা কিন্তু একই দিকে আছে, অর্থাৎ কোনো চেঞ্জ হয়নি, নো চেঞ্জ, নো চেঞ্জ। ঠিক আছে, তার মানে কি তার মানে এই যে মলিকিউলটা নিয়েছিলাম আমি সেটা হলো অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ওয়াই মানে হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। ঠিক আছে, যেহেতু অসিলেশনটা কোনো চেঞ্জ হয়নি, অর্থাৎ প্লেন পোলারাইজ লাইটের কোনো চেঞ্জ হয়নি, সেজন্য মলিকিউলটা হচ্ছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। কিন্তু এখানে আমরা দেখলাম যে অসিলেশনটা ডাইরেকশনটা চেঞ্জ হয়ে গেছে, এইদিকে অথবা এইদিকে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এবার যেহেতু চেঞ্জ হয়েছে সেহেতু এটা কি মলিকিউলটা কি অপটিক্যালি অ্যাক্টিভ। অপটিক্যালি অ্যাক্টিভ বলে কিন্তু এই প্লেন পোলারাইজড লাইটকে ও কি করেছে, ঘুরিয়ে দিয়েছে। বুঝতে পারলে? তাহলে এটা হলো এক্সপেরিমেন্টাল মেথড কোনো একটা মলিকিউলের অপটিক্যাল অ্যাক্টিভিটি চেক করার জন্য। কিন্তু আমরা তো পেন পেপারে পরীক্ষা দেব, তাই তো? তাহলে আমাকে কোনো একটা মলিকিউল দিয়ে দিল, সেটা আমি ল্যাবে গিয়ে তো এরকম ভাবে আমি প্লেন পোলারাইজড লাইট পাস করে এটা তো আমি করতে পারবো না। তার জন্য আমাকে থিওরিটিক্যাল অ্যাপ্রোচও জানতে হবে। ঠিক আছে, তাহলে থিওরিটিক্যাল অ্যাপ্রোচ কি সেটা আমরা একবার দেখি। ঠিক আছে, থিওরিটিক্যাল অ্যাপ্রোচ আমরা কি জিনিস সেটা আমরা একবার দেখব। ঠিক আছে, থিওরিটিক্যালি কি বলছে? থিওরিটিক্যালি বলছে ধরো একটা মলিকিউল একটা কার্বন মলিকিউল। ঠিক আছে, এখানে ব্রোমিন, ঠিক আছে, ফ্লোরিন, হাইড্রোজেন। ঠিক আছে, এইবার ধরো কোন একটা স্টেটমেন্ট দিল, সেই স্টেটমেন্টে কি বলছে না, স্টেটমেন্টে বলছে যে কোন একটা কাইরাল মলিকিউল, ঠিক আছে, কাইরাল মলিকিউল সেটা হলো অপটিক্যালি অ্যাক্টিভ। ঠিক আছে, দিয়ে দেখা গেল molecule having 4 different group, molecule having 4 different group is optically active। ঠিক আছে, তাহলে দেখা গেল যে যারাই কাইরাল তারাই কি তাহলে অপটিক্যালি অ্যাক্টিভ? এই যে স্টেটমেন্টটা দেওয়া হলো এটা কতটা সত্য এটা যাচাই করার জন্য আমরা কি করলাম, টার্টারিক অ্যাসিড নিলাম। ঠিক আছে, দেখা যাচ্ছে তো না? আচ্ছা, এই যে কার্বন, এটা কাইরাল কার্বন, বুঝতে পারছো তো? এটা আলাদা গ্রুপ, এটা আলাদা গ্রুপ, এটা আলাদা গ্রুপ এবং টোটালটা একটা আলাদা গ্রুপ, সুতরাং এটা একটা কাইরাল সেন্টার। ঠিক আছে, আচ্ছা এখানে দেখো এটাও একই হবে কাইরাল সেন্টার। ঠিক আছে, এইটাকে দেখা গেল এক্সপেরিমেন্ট দিয়ে দেখা গেল যে এটা কি প্লেন পোলারাইজড লাইটের কোনো চেঞ্জ করছে না এক্সপেরিমেন্টে। ঠিক আছে, সুতরাং এটা কি অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, তাই তো? আচ্ছা, যদি আমরা এই স্টেটমেন্ট অনুযায়ী যাই, ঠিক আছে,
যে মলিকুল হ্যাভিং 4 ডিফারেন্ট গ্রুপ ইজ অপটিক্যালি অ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে এটা কার্নেল সেন্টার, এর চারটে আলাদা আলাদা গ্রুপ রয়েছে। সুতরাং এটা কি অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট 1, এটাকে যদি আমি 1 বলি, ঠিক আছে, অ্যাকর্ডিং টু স্টেটমেন্ট 1 এটা কি অপটিক্যালি অ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে এটা তো কনফিউশনের ব্যাপার, একজন বলছে যে অপটিক্যালি এটা অ্যাক্টিভ আর একজন বলছে অপটিক্যালি ইনঅ্যাক্টিভ। তাহলে কি এই স্টেটমেন্ট নিশ্চয়ই ভুল আছে, তাই তো, বা এটার মডিফিকেশন দরকার। তার জন্য আমরা কি বলতে পারি যে অপটিক্যালি অ্যাক্টিভ হওয়ার জন্য, ঠিক আছে, মলিকুলকে যে কাইরাল হতেই হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, আর একটা এক্সাম্পল ধরো অ্যালিন। ঠিক আছে, অ্যালিন মলিকুল কি জিনিস তোমাদেরকে শেখাবো আমি। ঠিক আছে, এখন দেখো, শুধু এক্সাম্পল দেখে যাও। হ্যাঁ, এই সি মানে কিন্তু কার্বন না, ই করে দিই। ঠিক আছে, এগুলো আলাদা আলাদা মানে কি সাবস্টিটিউট। ঠিক আছে, এই যে অ্যালিন মলিকুল রয়েছে এটার কোনো কাইরাল সেন্টার নাই, নো কাইরাল সেন্টার। ঠিক আছে, কিন্তু এটা কি অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে কি দেখলাম আমরা, যে কাইরাল সেন্টার থাকছে সেটাকেও আমরা বলছি অপটিক্যালি কি অ্যাক্টিভ। আবার দেখলাম যে কাইরাল সেন্টার আছে, হ্যাঁ, এক্সপেরিমেন্টালি বলছে যে ওটা অপটিক্যালি ইনঅ্যাক্টিভ, কিন্তু থিওরিটিক্যালি বলছে কাইরাল সেন্টার যেহেতু আছে সেটা কি অপটিক্যালি অ্যাক্টিভ। আবার বলছে এখানে অ্যালিনের ক্ষেত্রে কাইরাল সেন্টার নাই, তবু এটা অপটিক্যালি অ্যাক্টিভ। তাহলে এই যে কনফিউশন, ওভারঅল কনফিউশন, এই কনফিউশন দূর করার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য তোমাকে যেটা জানতে হবে সেটা হলো সিমেট্রি। ঠিক আছে, সিমেট্রি কি জিনিস সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে অপটিক্যাল অ্যাক্টিভিটি, এই যে অপটিক্যাল অ্যাক্টিভিটি, সেই অপটিক্যাল অ্যাক্টিভিটি জানার জন্য আমাদের ফাইনালি যাতে আমাদের কোনো ধরনের সমস্যা, কোনো ধরনের কনফিউশন না থাকে, তার জন্য আমাদের কি করতে হবে না, অপটিক্যাল অ্যাক্টিভিটি চেক করার জন্য আমাদের দেখতে হবে সেখানে যাতে কোনো সিমেট্রি পড়ার পর এটা ক্লিয়ার হবে। হ্যাঁ, সিমেট্রি যখন পড়বে তারপরে এটা ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু তার আগে আমি বলে দিই, যেহেতু সিমেট্রি এলিমেন্টগুলো পড়াতে গিয়ে অনেকটা দেরি হয়ে যাবে, হ্যাঁ, সেজন্য আমি প্রথমে তোমাদেরকে অপটিক্যাল অ্যাক্টিভিটি চেক করার জন্য কি কি করতে হবে, তাহলে তুমি বলে দিতে পারবে যে এটা অপটিক্যালি অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ, সেটা আমি তার জন্য আগেই বলে দিচ্ছি। ঠিক আছে, নো পিওএস। নো পিওএস মানে কি? প্লেন অফ সিমেট্রি থাকবে না। ঠিক আছে, প্লেন অফ সিমেট্রি কি, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি সিগমা দিয়ে, আমরা পরে আলোচনা করছি। ঠিক আছে, আর একটা কি থাকবে, নো সিওএস। ঠিক আছে, এইটা যদি হয়, ঠিক আছে, এই দুটো যদি আমরা পেয়ে যাই কোন একটা মলিকুলে, ঠিক আছে, তাহলে কি বলবো এটা অপটিক্যালি অ্যাক্টিভ। ঠিক আছে, তাহলে আমরা অপটিক্যাল অ্যাক্টিভিটি চেক করার জন্য কোন একটা মলিকুলকে দেখব এবং তার প্রথমে প্লেন অফ সিমেট্রি আছে কিনা দেখব। যদি প্লেন অফ সিমেট্রি না থাকে তাহলে আমরা সেন্টার অফ সিমেট্রি দেখব। সেন্টার অফ সিমেট্রি যদি না থাকে তাহলে আমরা সেই মলিকুলটাকে অপটিক্যালি অ্যাক্টিভ বলে দিতে পারবো। ঠিক আছে, আচ্ছা, এরপরে যেটা আমরা শুরু করব সেটা হলো সিমেট্রি। ঠিক আছে, সিমেট্রি কি জিনিস সেটা আমরা এখন দেখব। হ্যাঁ, না সিমেট্রি কি, সিমেট্রি এটা কি, এটা একটা ট্রায়াঙ্গেল। ঠিক আছে, আচ্ছা, এর লেফট সাইডে যা আছে রাইট সাইডেও ঠিক একই জিনিসই আছে, অর্থাৎ এদের মধ্যে কি সিমেট্রি প্রেজেন্ট আছে। ঠিক আছে, তাইলে এই যে সিমেট্রি প্রেজেন্ট আছে, হ্যাঁ, এইটা আমরা কার বেসিসে বলছি, এই যে অ্যাক্সিস আছে এই অ্যাক্সিস আমরা নিয়েছি। ঠিক আছে, এই অ্যাক্সিস পাস করে দেখছি যে এই দিকে যা আছে এই দিকেও তা আছে। ঠিক আছে, তাহলে এটা কি
এটা একটা কি সিমেট্রিক এলিমেন্ট, তাই তো? তাহলে এই যে সিমেট্রি এলিমেন্টগুলো রয়েছে তার প্রকারভেদ কি কি রয়েছে আমরা সেটা দেখব। তাহলে সিমেট্রি কি জিনিস দেখলাম এবং সিমেট্রি এলিমেন্ট কি জিনিস সেটাও আমরা দেখব। আচ্ছা, সিমেট্রি এলিমেন্ট কি জিনিস? না, সিমেট্রি এলিমেন্ট হলো একটা টুলস, ঠিক আছে, একটা জিওমেট্রিক্যাল টুল যেটা দ্বারা আমরা বলতে পারবো যে কোনো একটা মলিকুলের মধ্যে কি সিমেট্রি আছে কিনা। ঠিক আছে, সেই টুলসটা কি হতে পারে? একটা অ্যাক্সিস হতে পারে, একটা প্লেন হতে পারে, ঠিক আছে। তারপরে রোটেশন ফলোড বাই রিফ্লেকশন যেটা হয়, অর্থাৎ এসএন, অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি, ঠিক আছে, সেটা দেখেও বলতে পারি, ঠিক আছে। সেন্টার অফ সিমেট্রি দেখেও বলতে পারি, এবং আইডেন্টিটি মানে এলজিটি যেটা থাকে সেটাই হয় আর কি, ঠিক আছে। তাহলে এর মধ্যে সিমেট্রি এলিমেন্ট আছে, এই সিমেট্রি এলিমেন্ট কি কি রয়েছে আমাদেরকে স্টিরিওকেমিস্ট্রিতে সেটা জানতে হবে। আচ্ছা, একটা জিনিস ভালো করে বলি যে এই যে স্টিরিওকেমিস্ট্রি রয়েছে এবং তোমাদের যে পরবর্তী চ্যাপ্টার আছে গ্রুপ থিওরি, ঠিক আছে, এটা কিন্তু খুব ইন্টাররিলেটেড একটা চ্যাপ্টার, ঠিক আছে। এখানে তোমরা কি করবে যে এই যে সিমেট্রি এলিমেন্টগুলো পড়াচ্ছি এগুলো কিন্তু আবার ওখানেও গিয়ে পড়বে, ঠিক আছে। সুতরাং যে ভিজুয়ালাইজেশন, ঠিক আছে, সেটা একটু ভালো করে লক্ষ্য করবে, হ্যাঁ, কারণ একই জিনিস ওখানেও পড়তে হবে। সুতরাং এখানে যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে ওখানে কি হবে, এফোর্ট আর দিতে হবে না, ঠিক আছে। সিমেট্রি এলিমেন্ট কি কি আছে? প্লেন অফ সিমেট্রি, প্রথমে দেখি আমরা অ্যাক্সিস অফ সিমেট্রি, ঠিক আছে। অ্যাক্সিস অফ, এটাকে আমরা বলবো এওএস, ঠিক আছে। এটাকে আমরা রিপ্রেজেন্ট করব কি দ্বারা? সিএন দ্বারা, ঠিক আছে। আচ্ছা, অ্যাঙ্গেল অফ রোটেশন সমান 360 ডিগ্রি বাই এন। এই যে রিলেশনটা এইটা মনে রাখবে, ঠিক আছে, কারণ এটার সঙ্গে সিএন কানেক্টেড। এটা কিভাবে কানেক্টেড এটা আমি একটু পরেই দেখাচ্ছি, ঠিক আছে। অ্যাক্সিস অফ সিমেট্রি হলো, অ্যাক্সিস অফ সিমেট্রিকে সিএন দ্বারা রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে। তারপরে আমরা যেটা করব সেটা হলো প্লেন অফ সিমেট্রি, পিওএস, ঠিক আছে। এটাকে আমরা কি দিয়ে রিপ্রেজেন্ট করব? সিগমা দিয়ে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, যারা কিন্তু তোমার গ্র্যাজুয়েশন করছো তাদের জন্য কিন্তু এই ক্লাস খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, কারণ তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের দিকেই কিন্তু এইসব জিনিস শুরু হয়ে যায়, ফার্স্ট ইয়ার থেকে শুরু হয়ে যায়, ঠিক আছে। সুতরাং যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট কেমিস্ট্রি অনার্সে দেখছো তারা কিন্তু একটু ভালো করে দেখবে, ঠিক আছে। সুতরাং এগুলো রয়েছে গ্র্যাজুয়েশন, ঠিক আছে। প্লেন অফ সিমেট্রি যেটা হলো পিওএস, যাকে আমরা কি করি? সিগমা দ্বারা রিপ্রেজেন্ট করি, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার সেন্টার অফ সিমেট্রি, ঠিক আছে। সেন্টার অফ সিমেট্রিকে কি দ্বারা রিপ্রেজেন্ট করি আমরা? আই দ্বারা, ঠিক আছে। আচ্ছা, এরপরে যেটা রয়েছে তোমার সেটা হলো অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি। এটাকে আমরা কি দ্বারা রিপ্রেজেন্ট করি? এসএন দ্বারা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এটার অ্যাব্রিভিয়েশনটা কি? সরি এক মিনিট দাঁড়াও, ঠিক আছে। আচ্ছা, সেন্টার অফ সিমেট্রিকে আমরা বলি সিওএস, ঠিক আছে, এবং এটাকে আমরা রিপ্রেজেন্ট করি আই দ্বারা, ওকে। আচ্ছা, অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি এটাকে আমরা বলবো এএওএস, অল্টারনেটিভ অ্যাক্সিস অফ সিমেট্রি, ঠিক আছে। এটাকে আমরা রিপ্রেজেন্ট করব এসএন দ্বারা, ঠিক আছে। এরপরে যেটা রয়েছে সেটা হলো আইডেন্টিটি, ঠিক আছে। আইডেন্টিটি তোমার সিমেট্রি এলিমেন্ট যেটা সেটা কি? এটা একই, মানে মলিকুল অ্যাজ ইট ইজ, যেমন থাক তেমনই, ঠিক আছে। এটাকে আমরা রিপ্রেজেন্ট করি ই দ্বারা। এই যে ই তোমার
স্টিরিওকেমিস্ট্রিতে মনে হচ্ছে ইয়ের কোনো কাজ নেই, ঠিক আছে, কিন্তু যখন তুমি গ্রুপ থিওরি পড়বে, গ্রুপ থিওরিতে ইয়ের যে কত কাজ, হ্যাঁ, সেটা তুমি তখন ক্লাস করাবো তখন বুঝতে পারবে যে এটা একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট অফ সিমেট্রি, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এই 5টা সিমেট্রি এলিমেন্ট পেলাম এবং এর বেসিসে আমরা দেখব যে কোন একটা মলিকুলার মধ্যে কি কি রয়েছে, কি সিমেট্রি এলিমেন্ট প্রেজেন্ট রয়েছে, হ্যাঁ, এগুলো আমরা পরপর দেখব, ঠিক আছে। তাহলে এটা মিটিয়ে দিই। আচ্ছা, এরপরে যেটা করবো সেটা হলো অ্যাক্সিস অফ সিমেট্রি, ঠিক আছে। এক এক করে এক্সপ্লেন করে দিই। এই যে অ্যাঙ্গেল অফ রোটেশন 360/n দেখছো, ঠিক আছে। এই যে cn, এই n মানে হচ্ছে কিন্তু এই n, ঠিক আছে। এবার ধরো কোন একটা মলিকুলকে রোটেশন করছো কত, c1 ধরো, ঠিক আছে। অ্যাঙ্গেল অফ রোটেশন কত, 360 ডিগ্রি, ঠিক আছে। তার মানে কি ই, ঠিক আছে, অ্যাজ ইট ইজ। যদি আমরা অ্যাঙ্গেল অফ c2, অ্যাঙ্গেল অফ রোটেশন যদি আমরা 180 ডিগ্রি করি, অ্যাঙ্গেল অফ রোটেশন ধরো এখানে আমরা করলাম 180 ডিগ্রি, তাহলে n কত হচ্ছে 180 2, ঠিক আছে, 2, তার মানে কি এই c2, ঠিক আছে। এটা cn কিন্তু, হ্যাঁ, c এর পর পর এভাবে চলে আসছে c1 c2 c3। আচ্ছা, c3 মানে অ্যাঙ্গেল অফ রোটেশন কত করতে হবে আমাকে, 120 ডিগ্রি। এটাকে যদি আমি 120 ডিগ্রি করি, অ্যাঙ্গেল অফ রোটেশন কত, 120 ডিগ্রি সমান সমান কত, 360 ডিগ্রি বাই n, ঠিক আছে। 3 12 36, n ইকুয়ালস টু কত 3, তার মানে কি c3 মানে কত 120 ডিগ্রি হলো। c4 মানে কত দেখবো, অ্যাঙ্গেল অফ রোটেশন কত, তার মানে c4 মানে কি 90 ডিগ্রি। আচ্ছা, অ্যাঙ্গেল অফ রোটেশন যদি আমরা 90 ডিগ্রি করি, এখানে যদি 90 ডিগ্রি করি, ঠিক আছে, তাহলে কি হচ্ছে দেখো 360 ডিগ্রি বাই n, ঠিক আছে, 4 9 36, ঠিক আছে, n ইকুয়ালস টু 4, তার মানে কি c4 মানে কত 90 ডিগ্রি। হ্যাঁ, এভাবে c5 c6 c7 c8 এভাবে আমরা দেখতে থাকবো, ঠিক আছে, কিন্তু এত দেখার প্রয়োজন পড়ে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে অ্যাক্সিস অফ সিমেট্রি কিভাবে আমরা দেখবো কোন একটা মলিকুলের মধ্যে, সেটা আমরা এখন দেখি, ঠিক আছে। এই জিনিসটা বুঝতে পেরেছো তো? ঠিক আছে। এবার আমরা দেখব প্রথমে একটা মলিকুল নিয়ে নেব, হ্যাঁ, এই মলিকুলের মধ্যে কি কি সিমেট্রি এলিমেন্ট প্রেজেন্ট আছে সেটা আমরা দেখব। তার আগে আমরা প্রথমে দেখব যে তোমার অ্যাক্সিস অফ সিমেট্রি কি কি আছে, ঠিক আছে। তারপরে তার মধ্যে প্লেন অফ সিমেট্রি আছে কিনা, সেন্টার অফ সিমেট্রি আছে কিনা, ওগুলো পরপর যাব, ঠিক আছে। তাহলে এখানে এ ও এস, অ্যাক্সিস অফ সিমেট্রি এ ও এস, ঠিক আছে, যাকে আমরা সিএন দ্বারা রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে। তাহলে কোনো একটা মলিকুল নিয়ে নিব, হ্যাঁ, এবং তার মধ্যে কি কি অ্যাক্সিস অফ সিমেট্রি প্রেজেন্ট আছে, হ্যাঁ, তার মধ্যে c1 আছে, c2 আছে, c3 আছে, c4 কি কি আছে সেগুলো আমরা দেখব, ঠিক আছে। ধরো একটা মলিকুল আমি নিলাম, ঠিক আছে, সে মলিকুলটা হলো BF3, ঠিক আছে, এটা একটা মলিকুল নিলাম, ঠিক আছে। এর মধ্যে কি কি সিমেট্রি এলিমেন্ট প্রেজেন্ট আছে, হ্যাঁ, বিশেষ করে অ্যাক্সিস অফ সিমেট্রি কি কি প্রেজেন্ট আছে সেটা আমরা দেখি, ঠিক আছে। তাহলে BF3 কি, BF3 একটা প্ল্যানার মলিকুল, এরকম ভাবে স্ট্রাকচার, ঠিক আছে। এর মধ্যে কি কি প্রেজেন্ট আছে আমরা দেখব। C1 আছে, C1 মানে কত 360 ডিগ্রি রোটেশন, 360 ডিগ্রি রোটেশন মানে কি অ্যাজ ইট ইজ, C1 তো আছেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখব আমরা C2 আছে কিনা। C2 মানে কি, C2 মানে হচ্ছে তোমার
কত ডিগ্রি রোটেশন, অ্যাঙ্গেল অফ রোটেশন কত, 180 ডিগ্রি। তাহলে এই যে মলিকিউলটা রয়েছে এই মলিকিউলটাকে আমরা 180 ডিগ্রি রোটেশন করব, ঠিক আছে। এবং রোটেশন করার পর হ্যাঁ আমরা সিমেট্রি পাচ্ছি কিনা সেটা দেখব, ঠিক আছে। দেখো এই যে মলিকিউল আছে এই মলিকিউলে এই যে বিএফ বরাবর, ঠিক আছে, এই যে বিএফ বরাবর আমি একটা অ্যাক্সিস টানলাম, ঠিক আছে। এই অ্যাক্সিস টানার পর সেটাকে আমি কি করলাম 180 ডিগ্রি রোটেশন করলাম। এই যে অ্যারোটা দিচ্ছি এটার মানে হচ্ছে রোটেশন, ঠিক আছে। 180 ডিগ্রি রোটেশন করলাম। 180 ডিগ্রি রোটেশন করার ফলে কি হলো, এই যে ফ্লুইড, এই ফ্লুইড কোথায় আসলো, এখানে, তাই তো। এবং এই যে ফ্লুইড, সেই ফ্লুইড কোথায় গেল, এখানে। একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো। হ্যাঁ এটা কিন্তু তোমার প্ল্যানার স্ট্রাকচার, ঠিক আছে। এই যে বিএফ থ্রি ধরো কলম তো নেই, দাঁড়াও 1 মিনিট। এই যে ধরো 3টে পেন আমি এনেছি, হ্যাঁ এই পেনের বিএফ থ্রি মলিকিউলটা কিরকম সেটা আমি দেখাচ্ছি। দেখো এগুলো তোমার মডেল দিয়েও দেখানো যায়, ঠিক আছে, কিন্তু যেহেতু তোমার পরীক্ষা হলে মডেল থাকবে না সেহেতু তোমাকে যত মাথায় এর 3D স্ট্রাকচার ভাবতে পারবে, হ্যাঁ যত ভিজুয়ালাইজ স্ট্রং হবে তত এগুলো করা খুব সহজ হবে। এই যে বিএফ থ্রি, এইটা হলো তোমার প্ল্যানার বিএফ থ্রি, ঠিক আছে। এই যে বিএফ থ্রি দেখতে পাচ্ছ, বিএফ থ্রি, এই বিএফ থ্রি এভাবে পড়ে আছে। এবার এই বিএফ থ্রির মধ্যে দিয়ে আমি কি করছি, C2 অ্যাক্সিস পাস করছি। কোনটা দিয়ে করছি, এটার মতো করে যদি দাঁড়াই তাহলে এই দেখো এইটা হলো এইটা, ঠিক আছে। আমি এই যে অ্যাক্সিস, এই অ্যাক্সিস বরাবর একটা অ্যাক্সিস পাস বি এবং এ বরাবর, বি এ বরাবর আমি একটা অ্যাক্সিস পাস করছি, ঠিক আছে। পাস করার ফলে এই যে আমি এটাকে এবার 180 ডিগ্রি রোটেশন করব। 180 ডিগ্রি রোটেশন করলে কি হবে, এই যে এই ফ্লুইড, রেড ফ্লুইড, এটা কোথায় যাচ্ছে, ওখানে যাচ্ছে, এবং এটা এইভাবে টোটালটা ঘুরে এরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে। বুঝতে পারছো, এইটা হচ্ছে C2 গেল, ঠিক আছে। তাহলে এই বরাবর একটা C2 গেল, হ্যাঁ 1 মিনিট। আচ্ছা এই বরাবর একটা C2 গেল, আবার দেখো তার মানে এখানে একটা আমরা C2 পেলাম, পাওয়া গেল তো। দেখো আর একটা দেখো, এগুলো কিন্তু এই তোমার অ্যাঙ্গেল দেখে মনে হতে পারে যে এইটা তোমার কি বলো তো যে 120 ডিগ্রি কম আছে, কিন্তু এটা আমার হয়তো 8 থেকেই আছে, কিন্তু 3টে কিন্তু কি আছে 120 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে প্রত্যেকটাই, ঠিক আছে। বুঝতে পারছো তো। আচ্ছা এবার আমরা কি করলাম, এই দিয়ে বরাবর দিয়ে গেলাম, ঠিক আছে। এই যে দিয়ে, এই দিয়ে গেলাম, যাওয়ার ফলে কি হচ্ছে, এটা দিয়ে একটা অ্যাক্সিস পাস করলাম আমরা, এবং সেম ভাবে এটাকে 180 ডিগ্রি কি করলাম, রোটেশন করলাম, ঠিক আছে। এটা আঁকা ঠিকঠাক হয়নি বলে তোমার মনে হতে পারে যে এই অ্যাঙ্গেলটা বড় হয়ে গেছে বা এদিক ওদিকে 180 ডিগ্রি ঘোরালে এদিক ওদিক চলে যাবে, এরকম বিষয় নাই, ঠিক আছে। এবার দেখো এই যে বিএ বরাবর যদি আমি এটাকে রোটেশন করি তাহলে এই যে ফ্লুইড এটা এখানে যাবে, এবং এই যে ফ্লুইড রয়েছে সেটা কিন্তু এখানে আসবে, ঠিক আছে। তাহলে এই অ্যাক্সিস বরাবর পেলাম একটা, এই অ্যাক্সিস বরাবর পেলাম একটা C2, ঠিক আছে। আবার দেখো ঠিক আছে, এইটা বরাবর এই যে অ্যাক্সিস বরাবর এই বিএ বল বরাবর একটা আমি অ্যাক্সিস পাস করলাম, ঠিক আছে। এবং এটাকে কত করলাম 180 ডিগ্রি কি করলাম, রোটেট করলাম। রোটেট করার ফলে কি পেলাম, দেখো এই ফ্লুইড কোথায় গেল, এখানে গেল, এবং এই ফ্লুইড এখানে আসলো, ঠিক আছে। তাহলে এটার মধ্যে দিয়েও একটা C2 পেলাম। তাহলে আমরা BF3 মলিকিউলের মধ্যে আর পাচ্ছ কি, আর পাচ্ছ না। দেখো তুমি যদি ভাবো, ভালো করে ভাবো কিন্তু, হ্যাঁ F F F, ঠিক আছে। তুমি ভাবছো আমি এটা দিয়ে পাস করব, এইভাবে, হ্যাঁ এটা তো 180 ডিগ্রি ঘোরানো সম্ভব, কিন্তু এটাকে 180 ডিগ্রি ঘোরানোর পরে দেখো কি পাচ্ছ তুমি, এটাকে তুমি যদি 180 ডিগ্রি ঘোরাও তাহলে তুমি পাচ্ছ ঠিক আছে, যা এটার সঙ্গে কি মানে ইয়ে নাই, কোনো মিল নেই, ঠিক আছে। সুতরাং এটা হবে না, হ্যাঁ। তাহলে আমরা
এখানে BF3 মলিকুলের মধ্যে আমরা তিনটে কি পেলাম, C2 পেলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আর কি পাচ্ছি দেখি, C2 তো পেলাম, BF3 এর মধ্যে তাহলে আমরা তিনটে C2 পেলাম, ঠিক আছে। আচ্ছা, এবার C3 পাচ্ছি কি দেখি, তাই তো, কারণ CN যেহেতু C1 দেখবো, C2 দেখবো, C3, C4, C5, C6 এভাবে পরপর দেখবো, ঠিক আছে। কি কি অ্যাক্সিস অফ সিমেট্রি আছে দেখো, ঠিক আছে। BF3 মলিকুল, এটা একটা প্ল্যানার মলিকুল, হ্যাঁ। এই যে প্ল্যানার মলিকুল, এটাকে কি করতে হবে আমার, C3 মানে কত, 120 ডিগ্রি রোটেশন, তাই তো। 120 ডিগ্রি রোটেশন করবো আমরা, দিয়ে যদি অ্যাজ ইট ইজ স্ট্রাকচার পাই, তাহলে আমরা দেখবো তার মধ্যে C2 আছে, C3 আছে, এই যে বোরন। আচ্ছা, এটা যেহেতু প্ল্যানার দেখো, এবং এদের মধ্যে বন্ড অ্যাঙ্গেল কিন্তু 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই যে পারপেন্ডিকুলার, এই যে বি কে কেন্দ্র করে আমার যে পেনটা রয়েছে, সেটা বরাবর তুমি 120 ডিগ্রি ঘোরাচ্ছ। এইভাবে ঘোরানোর ফলে 120 ডিগ্রি ঘোরালে এটা F1, F2, F3 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 120 ডিগ্রি ঘোরালে এই ফ্লোরিন এখানে আসলো, এই ফ্লোরিন এখানে গেল, এবং এই ফ্লোরিন কোথায় গেল, এখানে গেল। তাহলে আমরা যদি এই অ্যাক্সিস বরাবর ঘোরাই, তাহলে ফ্লোরিনের ইন্টারচেঞ্জ হচ্ছে, এবং এখানে আমরা কি দেখতে পাচ্ছি, C3 অ্যাক্সিস দেখতে পাচ্ছি, তাই তো। এটাই C3 অ্যাক্সিস, C3 মানে কত, 120 ডিগ্রি। তাহলে আমি 120 ডিগ্রি ঘোরাচ্ছি, এগুলো প্রত্যেকটা বন্ড অ্যাঙ্গেল কত, 120 ডিগ্রি করে, ঠিক আছে। তাহলে 120 ডিগ্রি বন্ড অ্যাঙ্গেলে আমি যদি ঘোরাই, তাহলে সেমি স্ট্রাকচার পাচ্ছি, তাই তো। সেমি স্ট্রাকচার পাচ্ছি, তার মানে কি এর মধ্যে C3 আছে। তাহলে BF3 মলিকুলে কি দেখলাম, তিনটে C2 দেখলাম, আর কি দেখলাম, একটা C3 আছে, তাই তো। আচ্ছা, C3 একটাই আছে, আর কোনো জায়গায় দেখতে পাচ্ছ কি, আর কিন্তু নেই, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা কি দেখবো, এই BF3 মলিকুলের মধ্যে C4 আছে কিনা দেখবো, তাই তো। এক এক করে আমরা চেক করতে থাকবো এইভাবে, ঠিক আছে। যখন তোমরা হ্যাবিচুয়েট হয়ে যাবে, হ্যাঁ, পরপর এগুলো মলিকুলগুলো, আমি একটা ওয়েবসাইটের নাম বলবো, ঠিক আছে। সেই ওয়েবসাইটে গিয়ে তুমি 3D ভিজুয়াল দেখতে পাবে, যে মলিকুলকে তুমি ঘোরাতে পারছো, সব করতে পারছো, ঠিক আছে। হ্যাঁ, আমার এখন মনে নেই এটা, না হলে আমি দেখে তোমাদের বলবো, ঠিক আছে। C4 মানে কত, C4 মানে রোটেশন তোমার 90 ডিগ্রি, তাই তো। BF3 মলিকুল দেখি আমরা, প্ল্যানার মলিকুল, 120 ডিগ্রি অ্যাঙ্গেল প্রত্যেকের মধ্যে, ঠিক আছে। তাহলে এইটাকে যদি আমি 90 ডিগ্রি ঘোরাই, তাহলে কি হচ্ছে দেখো, 90 ডিগ্রি মানে হচ্ছে C4। মোটামুটি এটা যদি 120 ডিগ্রি হয়, 120 ডিগ্রি হয়, তাহলে আমি যদি মোটামুটি আঁকি, তোমার এটা পারপেন্ডিকুলার মানে আমি ধরে নিলাম যে এটা হলো তোমার 90 ডিগ্রি, এই যে অ্যাঙ্গেলটা, এটা ধরে নিলাম 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আমি এই অ্যাক্সিস বরাবর, পারপেন্ডিকুলার অ্যাক্সিস বরাবর এই ফ্লুইডকে 90 ডিগ্রি ধরাচ্ছি। কোথায় আসছে, এখানে দেখি আমরা, এখানে আনি এনে, এখানে আমরা কি করলাম, 90 ডিগ্রি ঘোরানোর পর এই F1টাকে, এই F1কে আমরা এখানে পেলাম, ঠিক আছে। একইভাবে দেখো F2 কে কোথায় পাচ্ছি, এটার মধ্যে যদি বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি হয়, তাহলে মোটামুটি আমি ধরছি যে এইটা তোমার 90 ডিগ্রি, তাই তো। এটা 90 ডিগ্রি, তার মানে ফ্লোরিন মোটামুটি এই জায়গায় আসছে, তার মানে মোটামুটি এই জায়গায় ধরছি, ঠিক আছে। এখানে আসলো F2, ঠিক আছে। আচ্ছা, আবার দেখো F3, দেখো F3
এই যে 90 ডিগ্রি আমি রোটেট করছি, তার ফলে F3 কোথায় আসবে? এই F3 আসবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এটা 90 ডিগ্রি ধরে নিলাম, আকার একটু গন্ডগোল হয়েছে তার জন্য এরকম হচ্ছে আর কি। এটা ধরো 90 ডিগ্রি ধরে নিলাম। এটা যদি টোটালটা 120 হয়, তার মানে 90 ডিগ্রি মোটামুটি এইভাবে ধরে নিলাম, ঠিক আছে। এটা যদিও এতে মনে হচ্ছে না যে 90 ডিগ্রি, কিন্তু আমি ধরে নিলাম যে এটা 90 ডিগ্রি, ঠিক আছে। কারণ আমি অ্যাক্সিস কত হচ্ছে C4 মানে কিন্তু আমাকে 90 ডিগ্রি ঘোরাতে হবে, কারণ এই ফ্লোরিন এখানে 90 ডিগ্রিতে যাবে, এই ফ্লোরিন এখানে 90 ডিগ্রিতে যাবে এবং এই ফ্লোরিন এখানে 90 ডিগ্রিতে যাবে, ঠিক আছে। এটা ধরে নিলাম আমি 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই ফ্লোরিন আসছে কোথায়? এখানে। আচ্ছা, আমার অরিজিনাল BF3 মলিকিউল কি ছিল? এরকম ছিল। আমি পাচ্ছি কি রকম দেখো। তাহলে 90 ডিগ্রি রোটেশন করে আমি সেম জিনিস পাচ্ছি না, ঠিক আছে। সুতরাং C4 কি এর মধ্যে নেই, তাই তো। একইভাবে দেখবো আমরা C5, C6, C7 এভাবে পরপর দেখতে থাকবো, কিন্তু ওগুলো ফার্দার আর দেখার প্রয়োজন পড়ে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখব প্লেন অফ সিমেট্রি, ঠিক আছে। প্লেন অফ সিমেট্রি কি? প্লেন অফ সিমেট্রি। আচ্ছা, এক কাজ করি, আজকে এ পর্যন্ত রাখি, কারণ ক্লাস অনেক হয়ে গেছে, ঠিক আছে। প্লেন অফ সিমেট্রি পরে তোমাদের সিমেট্রি ক্লাসটা শেষ করতে গেলে তোমার অনেক সময় লেগে যাবে, ঠিক আছে। সুতরাং অ্যাক্সিস অফ সিমেট্রি হয়েছে, তারপরে যে সিমেট্রি এলিমেন্টগুলো আছে সেগুলো আমি নেক্সট ক্লাসে আলোচনা করব, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, ঠিক আছে। আর তোমরা যেটা করবে সেটা হলো ক্লাসটা প্রথম থেকে মন দিয়ে দেখবে, ঠিক আছে। খাতা পেন নিয়ে বসবে এবং সেগুলো নোটস করবে, ঠিক আছে। আচ্ছা, যদি ভিডিও ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবে এবং শেয়ার করবে এবং তোমার বন্ধুদের বলবে, ঠিক আছে। এবং কমেন্ট অবশ্যই করবে যদি ভালো লাগে, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে।